কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা হরর ডোজের মধ্যে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে যে ঘটনাটা আপনারা কিউরিও ফাইটে শুনতে চলেছেন সেই ঘটনাটা একটু অন্য ধরনের একটা ঘটনা। ঘটনাটির সূত্রপাত ঘটে কলকাতার কলেজ স্ট্রিট থেকে এবং বিস্তারিত হয় সাউথ কলকাতার বেহালাতে। কিভাবে ঘটনাটা ঘটলো, ঘটনার সূত্রপাত কোথা থেকে, কিভাবে এটা এতটা সাংঘাতিক হয়ে উঠল, সেটা আপনারা জানতে পারবেন কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিংয়ে। একটা বাড়ি, একটা সাধারণ বাড়ি কিভাবে অসাধারণ হয়ে ওঠে, কিভাবে সে রিটেন করে রাখে সেখানের থেকে যাওয়া স্মৃতিগুলোকে, সেটা আজকের এই ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আজকে আমার সাথে কলে ছিলেন সোফিয়া বাসু রয় এবং কিউরিও ফাইটে আপনারা আজকে এই যে ঘোষলি কল রেকর্ডিংটা শুনছেন সেটা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আপনারাও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা কিউরিও ফাইটে শেয়ার করতে চান আমাকে যোগাযোগ করতে পারেন ইনস্টাগ্রামে অথবা ইমেল করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে নাম্বারও দেওয়া রয়েছে, তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। এবং আমি আপনাদের ঘটনা জানার জন্য কিন্তু অধীর আগ্রহে ওয়েট করে থাকব। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো সোফিয়া দি। হ্যাঁ ভাই কৌস্তব, কেমন আছেন? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা বেশ কিছুদিন আগে কিউরিও ফাইটে আপনার একটা ঘটনা সম্প্রচার করেছিলাম, ব্যাঙ্গালোরের একটা হন্টেড হোস্টেলের ঘটনা। সেখানে বিভৎস কিছু ইনসিডেন্টস ঘটেছিল যেগুলো আপনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমার তার থেকেও বেশি ভয়ঙ্কর লাগলো যখন আপনি আপনার মেশোর ঘটনাটা আমার সাথে শেয়ার করলেন, বা কিছুটা যখন আমি জানতে পেরেছি সেই ঘটনাটার ব্যাপারে। খুব যদি ভুল না করি তাহলে একটা মৃত্যু থেকে এই ঘটনাটার সূত্রপাত, এবং সেই মৃত্যুটাই আরো অনেকগুলো মৃত্যুকে ডেকে এনেছিল। আমি জানতে চাই দিদি, কি ঘটেছিল একটু ডিটেলসে আমাদের সবার সাথে শুরু থেকে শুরু করুন। কি হয়েছিল সোফিয়া দি? হ্যাঁ বলছি তাহলে। আমি এই আজকের যে ঘটনাটা বলতে চলেছি, ঘটনাটার সাথে একটা কিছুর একটা উদাহরণ দিলে আমার মনে হয় বেশি ভালো হবে। উদাহরণটা আমরা বলতে পারি যে আমরা বিভিন্ন লেখকের লেখনীতে, বা আমরা যারা বিভিন্ন রকম পড়াশোনা করেছি, বিভিন্ন বই টই পড়েছি, তাতে একটা জিনিস শুনেছি যে পতঙ্গভুক উদ্ভিদ বা গাছ, এই যে গাছগুলো মাংসাশী গাছ, এই গাছগুলোর যে ফুলগুলো হয় অসম্ভব সুন্দর কালারফুল হয় এবং তার একটা মিষ্টি সুগন্ধ হয়, যেটা পোকামাকড়কে মানে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করে বলতে পারি। তো যেমন ভাবে এই ফুলগুলো বা গাছগুলো ফুল ফুটিয়ে পোকামাকড়কে অ্যাট্রাক্ট করে, সেই রকম ভাবে যে পরিবারটির কথা বলতে চলেছি সেই পরিবারে একটা মৃত্যু ঘটে, একটা আত্মহত্যার ঘটনা ঘটে। তারপর থেকে পরিবারের একটা একটা করে মানুষ কিভাবে অকালে শেষ হয়ে যায় সেই ঘটনাটাই আজকে বলতে চাইছি আমি। তা ঘটনাটি ঘটে আমার মেসোর সাথে। তা মেসো যখন 18-19 বছর তার বয়স, তখন তিনি কলেজ স্ট্রিটে একটি মেসে একদম প্রত্যন্ত গ্রাম থেকে থাকবার ইচ্ছা নিয়ে আসেন, কারণ ইঞ্জিনিয়ারিং পড়তে হবে কলেজে কলকাতায় থেকে। তো উনি কলেজ স্ট্রিটে মেসে আসেন এবং ওনার সাথে কিন্তু ওনার বাবাও এসেছিলেন। এবার সেই সময় দ্বিজেন বাবু বলে একজনের সাথে ওনার মেসোর বাবার আর কি আলাপ হয়। তখন উনি বলেন যে গ্রাম থেকে বোকাশোকা ছেলেটা আমার কলকাতা শহরে প্রথমবার এলো, বাবা তুমি ওকে একটু দেখে শুনে রেখো। মানে মেসোর বাবা এটা দ্বিজেন বাবুকে বলছেন? দ্বিজেন বাবুকে বলছেন। নর্মালি যেরকম বাবা মাদের একটা চিন্তা থাকে যে সন্তান দূরে গেলে যে চিন্তাটা হয়। তখন কতদিন আগের, মানে ঘটনাটা তাও 30-32 বছর আগের ঘটনা বলছি, খুব কম করে। তো তখন দ্বিজেন বাবু বলেন যে আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান মেসোমশাই,
আপনি কোনো চিন্তা করবেন না, ও তো আমার ছোট ভাইয়ের মতো, কারণ মেসোর সাথে দ্বিজেন বাবুর অনেকটা বয়সের ডিফারেন্স ছিল। তো নিশ্চিন্ত আপনি যান, কোনো চিন্তা করবেন না। তো ঠিক সেইভাবেই আমার মেসো ইঞ্জিনিয়ারিং পড়তে থাকেন, আর দ্বিজেন বাবু তখন কিন্তু অলরেডি উষা কোম্পানিতে চাকরি করছেন। এবার তখন কিন্তু দ্বিজেন বাবু বিবাহিত এবং ওনার অলরেডি 3টে ছেলে এবং 1টি মেয়ে এবং স্ত্রী, এনারা কিন্তু ওনার সেই গ্রামের বাড়িতে ছিলেন। তো হ্যাঁ হ্যাঁ, 4 ছেলে মেয়ে তখন পর্যন্ত। তো এবারে মেসোর তো পড়াশোনা চলতে থাকে, আর দ্বিজেন বাবু নিজে তো অফিস করতেন, এই সমস্ত ব্যাপার। তারপরে কি হয়, যখন আর কি দ্বিজেন বাবু ওই চাকরি করতে করতেই কলকাতার বেহালাতে একটি জমি ক্রয় করেন এবং সেখানে উনি বাড়ি তৈরি করেন। ওনার উদ্দেশ্য ছিল যে অনেক দিন হয়ে গেছে এইভাবে, এবার গ্রাম থেকে পরিবারকে নিয়ে আসা কলকাতায়। তা সেই মতো উনি মনস্থির করেন। এবার উনি তো মেস ছেড়ে দেবেন। এবার ততদিনে কিন্তু মেসোরও পড়াশোনা কমপ্লিট করে মেসোও কিন্তু চাকরি জয়েন করেছেন। তবু ওই সময় মেসোর বাবা এই খবর দ্বিজেন বাবু মেস ছেড়ে দিচ্ছেন শুনে আবার আসেন এবং বলেন যে দ্বিজেন, তুমি তো বাবা চলে যাচ্ছ, ছেলেটা তোমার উপর বড় ডিপেন্ড করতো, এবারে যে কি হবে ছেলেটার, আর ওর সামনে বিয়ে থা দেবো এরকমও মনস্থির করেছি। তখন দ্বিজেন বাবু বলেন, যেহেতু এ তো খুবই আনন্দের খবর মেসোমশাই, আপনি চিন্তা করবেন না, এখন ব্যাচেলার অবস্থায় যে কদিন আছে ও মেসে যেমন থাকছে থাকুক, তারপরে ওকে আমার বাড়ির কাছাকাছি একটা কোনো ভাড়া বাড়িতে ওকে আর বৌমাকে নিয়ে আমি চলে যাব, আপনি কোনো রকম চিন্তা নেবেন না, এই কথা দ্বিজেন বাবু কিন্তু বলেন। এবারে কি হয়, এই মেসোমশাইয়ের বিয়ের আগে কিন্তু দ্বিজেন বাবুর আরেকটি কন্যা সন্তান জন্মায়। তখনকার দিনে কৌস্তব মধ্যবিত্ত পরিবারে একটু বেশি বাচ্চা কাচ্চা হওয়ার একটা চল ছিল। তা সব মিলিয়ে জেঠুর কিন্তু 5টি সন্তান হয়। তা এই 5টি সন্তানের নামগুলো কিন্তু আমি এক এক করে বলছি, কারণ প্রত্যেকটা নামের সাথে সাথে একটা করে ঘটনা যুক্ত রয়েছে, খালি একটা নাম বাদে এই যে 5 ছেলে মেয়ের মধ্যে 4 জনের সাথেই অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা রয়েছে। তা সেই জন্য আমি একটা নামকেও বলছি আমি এখানে। ওনার যে বড় মেয়ে উমা এবং ছোট মেয়ে রমা, উমার কিন্তু এই কলকাতা আসার পর উমার কিন্তু বিয়ে হয়ে যায় খুব তাড়াতাড়ি। তা বাড়িতে থাকে রমা আর 3 ছেলে। 3 ছেলের মধ্যে বড় ছেলে হচ্ছে রবি, মেজো ছেলে হচ্ছে ববি এবং ছোট ছেলে হচ্ছে ছবি। এই 3 জন ছেলে আর ওই রমা ছোট মেয়ে, এই 4 জনে মিলে সংসারে ছিল। এবার মেসোর সাথে তো ভীষণ ভালো সম্পর্ক ছিল, আর মেসোর বিয়ের পর কিন্তু সেই ওই মেসোর দাদা উনি কিন্তু ওনার কথা ঠিকঠাক মতো রেখে কাছাকাছি নিজের বাড়ির বসত বাড়ির কাছাকাছি কিন্তু ভাড়াতে ওনার ভাইকে এবং ভাই বউকে, মানে আমার মেসো মাসিকে নিয়ে কিন্তু চলে আসেন। এবারে জেঠুর 3 ছেলে কোনো দরকার হলেই ছুটে কিন্তু আমার এই মেসো মাসির কাছে চলে আসতো, কারণ বাবাকে অসম্ভব ভয় করতো। তখনকার দিনে বাবাকে সন্তানরা একটু ভয় পেত, এখন তো খুব সম্পর্ক সবার সাথে সবার খুব মধুর হয়ে গেছে বাবা সন্তানের মধ্যে। তা ভয় পেত বলে বাবাকে কিছু বলতে পারছো না, কোনো দরকারে বা কোথাও বেড়াতে যাবে বা কিছু, ছুটে ছুটে এই আমার মেসোমশাইকে ওরা কাকা ডাকতো, কাকার কাছে চলে আসতো। আর মেসোমশাইও কিন্তু অদ্ভুত ভাবে ওই বাচ্চাগুলোকে পুরো নিজের বাচ্চার মতো ভালোবাসতেন বা তাদের আবদার রাখার চেষ্টা করতেন। এবার মেসোমশাইদের একটা সম্পর্কে একটু বলে নি। মেসোমশাইদের অ্যাকচুয়ালি টাইটেল হলো খাঁ। এরা মুসলিম নয়, ইংরেজ আমলে এদের যথেষ্ট নাম ছিল। তুমি নিশ্চয়ই পড়েছো শরৎচন্দ্রের নিষ্কৃতিতে যে খাঁ রয়েছে, ওরা সেই বংশ। আচ্ছা, হ্যাঁ, এই খাঁটাকে ওই মেসোমশাইয়ের যিনি দাদা উনি ইয়ার্কি মেরে লিখতে গেলে তো খাঁ টাইটেলটা লিখতে গেলে KHAN লিখতে হবে। তো ইয়ার্কি মেরে নিজের ওই ভাইকে বলতেন, কিন্তু মানে আমার মেসোকে বলতেন খান বলে ডাকতেন। তা ওনার বাচ্চারাও এটা শিখেছিল যে বাবা যেহেতু খান বলে, ওনার ওই বাচ্চাগুলো কিন্তু খান কাকা করে আবদার করতো। আর এই 5টা মানে একজনের তো বিয়ে হয়ে গেছিল উমাদীপ, আর এই 4টে বাচ্চা কিন্তু আমার মেসো এবং মাসি খুব
মানে আদরের আহ্লাদের ছিল। এবার আমার মেশোর যে মেয়েরা হয়, 2 মেয়ে, বড় জনের নাম হচ্ছে মধুমিতা আর ছোট জনের নাম হচ্ছে সুস্মিতা। এই মধুমিতা ওদের মানে মেশোর বিয়ের পর, মধুমিতা হওয়ার পর প্রায় 9 বছর বাদে, মানে বিয়ের 4 বছর বাদে মধুমিতা হয় এবং তারপরে প্রায় 9 বছর বাদে জন্ম হয় সুস্মিতার। ফলে এরা যেহেতু এই বড় দাদা বা দিদিদের থেকে অনেকটাই ছোট, ফলে কি হচ্ছে যে এরা খুব এই দাদা দিদিরা কোলে পিঠে করে মানুষ করেছে বলা হয় না, সেই দ্বিজেন বাবু ছেলে মেয়েরা এদেরকে কোলে পিঠে করে ধরতে গেলে মানুষ করেছে। এবং ওই রমা যে ছোট বোন ছিল তার সাথেও খুব এই আমার 2 বোনের খুব ভালো সম্পর্ক ছিল। তা এবারে ওই জেঠুর যিনি বড় ছেলে ছিল, এখানে একটা প্রবলেমের কথা বলি, দ্বিজেন বাবুর যে বড় ছেলে রবি আর ছোট মেয়ে যে রমা, এদের না তুমি মস্তিষ্ক ডেভেলপমেন্টে কিছু অসুবিধা বা কি শারীরিক কোনো অসুবিধা ছিল না, এরা দুজনেই ছিল অসম্ভব বোকা আর কি, বোকাশোকা ধরো। তা বোকাশোকা কি অর্থে বলছি, এদের মধ্যে কোনো রকম অ্যাবনর্মালিটি কিছু ছিল না। কিন্তু একদিন, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, যে দ্বিজেন বাবুর যে বড় ছেলে আর কি রবি, সে একটা স্বপ্ন দেখে যে সে 80 লক্ষ টাকা পেয়েছে। এবার 24-25 বছরের একটা ছেলে পাড়া শুদ্ধ সবাইকে বলে বেড়াচ্ছে যে আমি 80 লক্ষ টাকা পেয়েছি। সবাই স্বপ্নের কথাটা, এবার সবাই তো জানতো যে একটু বোকা ধরনের, সবাই মজা কুড়াচ্ছে যে ও বাবা তুই তাহলে 80 লাখ টাকা পেয়ে গেলি, তুই তাহলে কি করবি এই টাকাটা দিয়ে? তখন বলছে কি আর করব, এই ফুটপাতে একটা স্টিলের বাসনের দোকান দেব। তখন সবাই বলছে কেন? বলছে কি করব, বাবার মতো তো পড়াশোনা শিখিনি, আমার 2 ভাই পড়াশোনা শিখেছে, ওরা অনেক বড় বড় চাকরি করবে, কিন্তু আমার এই 80 লক্ষ টাকায় স্টিলের বাসনের দোকান হয়ে যাবে না গো, তোমরা কি বলো? ঠিক এই রকম বোকা ছিল কিন্তু ওই ছোট মেয়ে রমাও, একই রকম ছিল, 2 ভাই বোন। কিন্তু ওদের ফ্যামিলিটা হ্যাপি ফ্যামিলি বলতে যা বোঝায় তাই ছিল, ঝগড়াঝাটি কিচ্ছু ছিল না। এই সময় কিন্তু আমার মেসমশাইরা যেহেতু ওই কাছাকাছি বললাম ভাড়া থাকতেন, ওনাদের কিছু সমস্যার কারণে কিন্তু ওই বাড়িটা ছাড়তে হলো, ছেড়ে এবার ওনারা একটু দূরে চলে যেতে হলো ওদের। তখন ওই দ্বিজেন বাবু বললেন যে, মানে ওনার দাদা, উনি বললেন যে কোনো সমস্যা নেই ভাই, তুই যাওয়া আসা তো লেগেই থাকবে। তো ওনারা তো এরকম একটু দূরে সরে গেলেন, তার সত্যিই তাই হলো, ওনারা এনাদের বাড়ি যেতেন, এনারা ওদের বাড়ি যেতেন, এরকম ব্যাপার ছিল। তা একদিন আমার মেসমশাই অফিসে বসে বসে কাজ করছেন, সেই সময় হঠাৎ করে এসে একজন, মানে কি বলবো, দারোয়ান বলতে পারি বা কিছু বলতে পারি, এরকম একজন এসে বলল যে বাবু আপনার সাথে দেখা করতে রিসেপশনে 2 জন এসে বসে আছে। তখন আমার মেসমশাই বলছে আমি অজপাড়া গায়ের ছেলে, আর তখন টেলিফোন অতটা ছিল না সবার কাছে সহজলভ্য ব্যাপার ট্যাপার, বলছে আমি অজপাড়া গায়ের ছেলে, যদি কেউ দেখা করতে আসে সবাই আমার বাড়ির ঠিকানা জানে, সবাই সেখানে যাবে, আমার সাথে দেখা করতে কে আসবে? তো উনি যাই হোক দোনা মোনা করে বাইরে বেরিয়ে এসে দেখে যে ববি, যে মেজো ছেলে, দ্বিজেন বাবুর যে মেজো ছেলে ববি, সে পাশে একটি ফুটফুটে সুন্দরী, পরমা সুন্দরী বলা যায়, সেই মেয়েটিকে নিয়ে বসে আছে। তখন বলছে কি রে ববি, তুই এখানে এইভাবে এসছিস কেন আমার অফিসে, আর এই মেয়েটি পাশে কে? তখন বলছে যে খান কাকা, আমি না ওকে বিয়ে করেছি জানো তো, ও আমায় অনেকদিন ভালোবাসতো, আমিও ভালোবাসতাম। তা বলছে যে বিয়ে করেছিস আর বিয়ে করে এখানে চলে এসছিস কেন, এখানে এসছিস কেন? তখন বলছে কি করব বলো, আমি তো বাড়িতে, আমাকে তো ঢুকতে দেবে না বাবা, তুমি তো জানো বাবাকে খুব ভয় পাই। তখন এই খান কাকা বলছে যে সে কি কথা, ভয় পাস ঠিক আছে, কিন্তু আগে তো আমায় কিছু জানাসনি। তখন মাথা নিচু করে আছে। এবার মেসমশাই আর কি করবেন, ওনাদেরকে 2 জনকে নিয়ে বাড়িতে যেই ঢুকতে যাবে, ব্যাস ওনার দাদা তো দ্বিজেন বাবু প্রচন্ড রেগে গেলেন, এবং খুব একরোখা মানুষ ছিলেন উনি বললেন অসম্ভব, খান তুমি এদেরকে নিয়ে যেখানে পারো রাখো, আমি এদের বাড়িতে ঢুকতে দেবো না। তখন মেসমশাই কি করবেন, ওদের 2 জনকে নিয়ে মেয়েটিকে বললেন তোমার বাড়িতে নিয়ে চলো। এবার ওদের 5-6টা বাড়ি পরেই কিন্তু সেই মেয়ের বাড়ি। তো ওইখানে ওই মেয়েটি এবং ওই ববি যে ভদ্রলোক, মানে দাদা আর কি, ওকে নিয়ে ওইখানে গেলেন। এবার মেয়েটি বাবা কাকা ওনাদেরকে বুঝিয়ে বললেন যে দেখুন আপনারা আপাতত মেয়ে জামাইকে রাখুন, আমার দাদা প্রচন্ড একরোখা একজন মানুষ, কিন্তু আমার কথা তিনি শোনেন,
আমি আস্তে আস্তে ওনার মন পরিবর্তন করার চেষ্টা করব, ততদিন পর্যন্ত কিন্তু ওদেরকে আপনাদের দেখতে হবে। তা যেটা উনি বুঝলেন যে বাপের বাড়ি মানে মেয়েটির বাপের বাড়ি সবাই কিন্তু জানতো যে এদের মধ্যে একটা ভালোবাসা আছে, কিন্তু এই ববি দাকে এবং তার বাড়ির লোককে খুবই পছন্দ করত, যে কারণে ওরা আর কোনো মানে না করেনি নিজের মেয়েকে, হ্যাঁ আপত্তি জানায়নি। তো আমি এখানে তোমাকে বলে রাখি কৌস্তব, আমি কেন এদের দাদা দাদা বলছি, কারণ হচ্ছে কি আমরাও কিন্তু ওতপ্রোতভাবে এই ঘটনাটার সাথে জড়িয়েছিলাম। হ্যাঁ, মেসমশাই এসে বলতেন, হ্যাঁ মাসিমা এসে বলতেন, বা আমরা যখন ওদের বাড়িতে যেতাম তখন শুনতাম। তো ওই জন্যই আমি এদেরকে দাদা দাদা বলে সম্বোধন করছি। তো যাই হোক, এবারে তো এরকম একটা ঘটনা ঘটে গেল। তাহলে এই ঘটনাটা কিন্তু মনে রেখো, রবি বড় ছেলে, মেজ ছেলে হচ্ছে ববি, তার সাথে কিন্তু ঘটলো যে সে ওই বাড়ি থেকে কিন্তু বেরিয়ে গেল। এরপরে তো যাই হোক দিন চলছিল। তা একদিন আমার মানে মেসমশাইয়ের ছোট মেয়ে মানে আমার ছোট বোন সুস্মিতা, সে স্কুলে গেছে। তখন সুস্মিতার বয়স হচ্ছে 7-8 বছর হবে, ক্লাস 2-তে পড়ে। তা সেদিন স্কুল ছুটির পর ওকে কেউ নিতে আসছে না। এবার অন্যদিন মেসমশাই এসে নিয়ে যান, ও একটু ঘাবড়েও গেছে। তো বাইরে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আর কি করবে, অফিসে গিয়ে বসে আছে। এবার তখন ও পড়তে হচ্ছে বেহালাতে শ্যামা সুন্দর স্কুলে। এবারে খানিকক্ষণ অনেকক্ষণ পরে হন্তদন্ত হয়ে মেসমশাই ওকে আনতে গেছে। তা মেসমশাইকে দেখে, ও তো ছোট্ট মানুষ, ওর একটু কেমন লেগেছে। বলছে বাবা কি হয়েছে গো, আমাকে এত কাঁদছে হাউমাউ করে, যে আমাকে এত দেরি করে তুমি আনতে আসলে, আমার ভয় লাগে না? তখন মেসমশাই একটু মানে আনমনা হয়ে উত্তর দেন যে মা, তোমার ছবি দাদা তো আজকে চলে গেল, আর আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি স্কুলে এসছো, তোমাকে আনতে হবে। এবার ও বলছে যে ছবি দাদা চলে গেল? বাবা ছবি দাদা কোথায় চলে গেল? তো মেসমশাইও খেয়াল করেননি যে ছোট্ট মেয়েকে এইভাবে উত্তর দিলে সে তো বুঝবে না। তখন মেসমশাই বলছে যে তোমার ছবি দাদা তো না ফেরার দেশে চলে গেল। তখন বলছে যে না ফেরার দেশে চলে গেল, ঠিক আছে। কে বলো তো? একদম ছোট ছেলে, একদম ছোট ছেলে, হ্যাঁ ছোট ছেলে। মেজ ছেলে বিয়ে করলো, ছোট ছেলে চলে গেল, মারা গেল। বলছে যে না ফেরার দেশে চলে গেল, ঠিক আছে আসুক, আমাকে না বলে, আমাকে না নিয়ে কেন চলে গেল? কারণ ছবির খুব প্রিয় ছিল এই সুস্মিতা। ওকে রোজ দিন বিকেল বেলা চকলেট দেওয়া, লজেন্স দেওয়া। অনেক মানুষ হয় না, বড়রা বাচ্চাদের খুব পছন্দ করে, ছবি এরকম একজন মানুষ ছিল। তো যাই হোক, তারপরে তো তখন ওর বাবা আর কি করবে, রাস্তার মধ্যে বলছে হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে পরে তুমি এলে বলো, এই বলেই তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে বাচ্চাকে নিয়ে বাড়ি ফেরে। এবার তখন আমার মেসমশাইরা যে বাড়িতে ভাড়া, বললাম না যে কাছে ছিলেন, তারপরে দূরে চলে গেলেন ভাড়া নিয়ে, ওই দূরে যে বাড়িটায় গেলেন ওখানের যে দম্পতি, এরা ছিলেন নিঃসন্তান। ফলে এই যে আমার দুই বোন মধুমিতা আর সুস্মিতা, এদেরকে ভীষণ ভীষণ ভালোবাসতেন। তো প্রায় প্রায় যখন আমার মাসি কোথাও বেরোতেন, হয়তো যে বৌদি তুমি একটু রাখো না বাচ্চা দুটোকে, আমি আসছি। তা খুব নির্ভরতার একটা জায়গা। তো ওখানে ওই সুস্মিতার যে বাবা আর কি, মানে আমার মেসমশাই, উনি ওকে ছেড়ে দিয়ে বললেন বৌদি আপনি দেখবেন ওকে, আমি আসছি তাহলে। তো এবার সুস্মিতা ঢুকে দেখছে বাড়িতে মা নেই, দিদিভাই নেই। তখন বলছে যে জেঠিমণি, মা আর দিদিভাই কখন আসবে গো? তখন বলছে আমি তোমায় চান করিয়ে খাইয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুম থেকে উঠে দেখবে মা আর দিদিভাই চলে এসছে। তো সেই মতো আর কোনো প্রশ্ন করেনি, থাকতো জেঠিমণির কাছে। তো চান করিয়ে খাইয়ে দিয়েছে। তারপরে যখন ঘুম ভেঙেছে একটা কান্নার আওয়াজে, এবং সেটা কাঁদছে কিন্তু আমার মাসি। তা আমার মাসি তখন ওই বাড়ির মানে বাড়িওলি যিনি, তাকে বলছে জানো দিদি, ওদের বড় দিদি তো এসছে, বড় দিদি এসে, মানে দ্বিজেন বাবুর বড় মেয়ের কথা বলছে, যে বড় দিদি তো এসছে, এসে নিয়ে ভাইয়ের গলাটা খুলে দেখাচ্ছে দিদি, আর বলছে দেখো নাইলনের দড়ি দিয়ে তো গলায় দড়ি দিয়ে ঝুলেছে, দেখো গলাটার মধ্যে পুরো কাটারির মতো দাগ বসে গেছে। স্বাভাবিক খুবই কষ্ট পেয়েছে, কারণ এই বাচ্চাগুলো তো মাসি মেশো খুব প্রাণ ছিল আর কি বলতে গেলে। তো বাড়ির ছোট ছেলেটা এইভাবে চলে গেল।
তো এবারে যখন ঘুম ভাঙে আমার ছোট মেয়ে সুস্মিতা, সে তখন তার দিদিকে প্রশ্ন করে, দিদি তো একটু বড় হয়েছে, যে দিদি কি হয়েছে, মা কেন কাঁদছে? তখন বলছে যে বোন, ছবি দাদা তো আর বেঁচে নেই রে, ছবি দাদা মারা গেছে আর গলায় ফাঁস দিয়ে মারা গেছে, এখন তো ওকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হবে। তো ওর খুবই কষ্ট হয়, কারণ ছবিদার সাথে ও খুব অ্যাটাচমেন্টটা খুব বেশি ছিল। যাই হোক, কেউ কিছু জানতে পারলো না এখানে যে কেন গলায় দড়ি দিল, এটা কিন্তু একটা মিস্ট্রি, বিরাট মিস্ট্রি হয়েই থেকে গেল। তো এবার আসি যে ওদের বাড়িটা সম্পর্কে একটু বলতে চাইছি কৌস্তব, বাড়ির একটা আইডিয়া দিতে চাইছি। আচ্ছা, বাড়িটার একতলা বাড়ি, দরজা খুলে গেট খুলে দ্বিজেন বাবুর বাড়ি, দ্বিজেন বাবুর বাড়ির বর্ণনা দিচ্ছি। একতলা বাড়ি, গেট খুলে ঢুকলে পর বিরাট একটা ফাঁকা একটা আঙিনা বা উঠান তুমি বলতে পারো। সেখানে প্রচুর গাছ রয়েছে, আম গাছ রয়েছে, বেল গাছ রয়েছে। সেখান থেকে কিছুটা এগোলে পর বাড়ির দিকে এক ধারে রয়েছে কলপার আর এক ধারে রয়েছে টয়লেট, ল্যাট্রিন এগুলো। আর সেখান থেকে বড় একটা সামনে বারান্দায় ওঠার পর পাশাপাশি দুটো ঘর, এবং এই দুটো ঘরে দুদিকে দুটো ঘর। বোঝাতে পারলাম আশা করি। গেট খুলে ঢুকলাম, উঠান পড়লো, সেখানে প্রচুর গাছপালা রয়েছে, তার এক ধারে কলপার আর আরেক ধারে হচ্ছে টয়লেট। সেখান থেকে দুটো তিনটে স্টেপ সিঁড়ি উঠলে পর একটা বড় বারান্দার সামনে দুটো ঘর, দুপাশে দুটো ঘর। এই হচ্ছে বর্ণনা। দুপাশে দুটো ঘর না, এক পাশে একটা ঘর, এক পাশে কিচেন, মানে সামনে দুটো ঘর, এক পাশে আরেকটা ঘর, আরেক পাশে কিচেন, এই ছিল। এবারে যে উঠানে যে এতগুলো গাছ, তার মধ্যে যেটা বেল গাছ, সেখানে কিন্তু ওই ছবিটা কিন্তু সুইসাইড করে, গলায় দড়ি আত্মহত্যা করেন। এবারে ছবি দাদার মারা যাওয়ার পর মানে যেটা হয়, একটা শোকের আবহ বাড়িতে তৈরি হয়ে যায়। আমার মেসোমশাইরা যেতেন, সান্ত্বনা দিতেন, এইভাবে বছর খানেক কেটে যায়। তো এবারে ব্যাপার হয় কি, এবার সবাই চিন্তা ভাবনা করে যে আস্তে আস্তে না দ্বিজেন বাবুও একটু নরম হয়ে আসছিলেন, বারে বারে না ওই ববি দাদার খোঁজ নিতেন, তার বউয়ের খোঁজ নিতেন। তো সবাই ভাবছে যে নতুন বউ নিয়ে আসবে, আর মন তো ভীষণ ওনার খারাপ হয়ে গিয়েছিল। তা একদিন কি হয়, কেন করেছিল ছবি, ওটা মিস্ট্রি থেকে গেল, পুরোপুরি মিস্ট্রি, কেউ জানতে পারলো না কেন আত্মহত্যা করেছিল। আচ্ছা, এবারে নতুন বউকে নিয়ে আসবে, সবাই মিলে ভাবছে, আনন্দ করছে যে নিয়ে আসবে। কিন্তু এই যে ঘটনাটা, ছবিদার এইরকম ভাবে যে গলায় দড়ি দেওয়ার ঘটনাটা, বৌদি কিন্তু প্রচন্ড ভয় পেয়ে যায়। মানে ববিদার যে নতুন বউ, তার মাত্র তখন 15 বছর বয়স, সে কিন্তু বিয়ে করেছে, কারণ ওই ববিদার তখন বয়স ছিল হচ্ছে 22-23, ঠিক আছে। এবারে ও কিছুতেই ভয়ের চোটে বৌদি না আসতে চাইতো না। আর এর মধ্যে একটা অদ্ভুত ইনসিডেন্ট কিন্তু জেঠুর সাথে ঘটে যায়। কিরকম ঘটে ঘটনা, একটা চন্দ্রালোকিত রাত ছিল সেদিনকে, বুঝতে পারলে, চাঁদ উঠেছে। এবার জেঠু আর জেঠিমা নিজেদের ঘরে শুয়ে আছে। জেঠু ঘর থেকে বেরিয়ে বারান্দায় পা দিয়ে এবার সুইচের দিকে হাত বাড়াচ্ছেন যে আলোটা জ্বালবেন, টয়লেটে যাবেন। হঠাৎ দেখেন যে দূরে যে বিরাট বড় উঠান এবং সেখানে প্রচুর বড় বড় গাছপালা, সেখানে ওনার দিকে পেছন ফিরে দুজন মানুষ বসে রয়েছে, দুটো অবয়ব বসে রয়েছে। এবার উনি তো ভীষণ ভাবে চমকে যান যে এরা কারা, আর চাঁদের আলো এসে পড়েছে। উনি তখন লাইট জ্বালার কথা পুরো ভুলে গেছেন। উনি তখন লক্ষ্য করছেন যে দুজন মানুষের মধ্যে, দেখবে নিজের লোকেদের, ধরো আমার মেয়ে বা আমার হাজবেন্ড যদি একটা অন্ধকার আবছা একটা ঘরের মধ্যে আমি ঢুকি, তাহলে কিন্তু দেখতে পাবো পেছন ঘুরে বসে থাকলেও যে ওই তো আমার মেয়ে বসে আছে বা ওই তো আমার হাজবেন্ড বসে আছে, পেছন দিক থেকেও বুঝতে পারবো। উনি অবাক হয়ে যান, উনি দেখেন যে ওইখানে ওই যে দুজন মানুষ বসে আছে, তার মধ্যে একজন হচ্ছে ছবি, আরেকজন হচ্ছে কিন্তু ওনার স্ত্রী, মানে দ্বিজেন বাবুর স্ত্রী ওখানে বসে আছে পাশাপাশি। এটা ছবি মারা গেছে, ছবি বসে রয়েছে ওখানে, আর পাশে কিন্তু ওনার স্ত্রী বসে রয়েছে, আর দুজনেরই পেছন
উনি দেখতে পাচ্ছেন। এবার এটা দেখে উনি এত ভয় পেয়ে যান, উনি দৌড়ে কিন্তু নিজের ঘরে যেখান থেকে বেরিয়েছিলেন ঢুকে যান। দ্বিজেনবাবু স্ত্রী কি বেঁচে ছিলেন? হ্যাঁ, বেঁচে রয়েছেন তো। আচ্ছা আচ্ছা। উনি ঘরে ঢুকে দেখেন ওনার স্ত্রী কিন্তু অঘরে ঘুমাচ্ছে। এবার উনি ভাবলেন আমি বোধহয় ভুল দেখছি, এই মনে করে উনি আবার কিন্তু বারান্দায় বেরিয়ে আসেন। বেরিয়ে এসে উনি দেখেন ওনার স্ত্রী এবং ওনার ছোট ছেলে ছবি, ওরা দুজনে কিন্তু পাশাপাশি বসে আছে। তখনও বসে আছে। এবার উনি এতটা ভয় পেয়ে যান, উনি তখন আলোটা জ্বেলে দেন, আর কিন্তু উনি কিচ্ছু দেখতে পান না। পুরো ওখানে কিন্তু একদম উঠোন কিন্তু ফাঁকা, আর কিচ্ছু কিন্তু সেখানে দেখা যায় না। এই ঘটনার কিছুদিন বাদে দেখো এবার কিভাবে আরেকটা মৃত্যু আসলো। সেদিনকে ওই দ্বিজেন বাবু উনি অফিস থেকে ফিরেছেন, তখন ওই 3টে সাড়ে 3টে মতো বাজে, এই সময় উনি ফিরতেন। আর এই সময় ওনার ওয়াইফ মানে জেঠিমণি যাই বলি, উনি চা বা সামান্য খাবার করতেন স্বামীর জন্য। তো সেদিনও অফিস থেকে যখন জেঠু আসেন, এসে নিয়ে ওই বাড়ি ফেরেন আর কি, তখন দেখেন বারান্দায় ওনার স্ত্রী স্টোভে দুধ গরম করছেন। যে সময়ের কথা বলছি তখন তো গ্যাস আসেনি ভাই, তখন ওই গুলের উনুন জ্বলতো বা বড় জোর স্টোভে কিছু করা হতো। উনি দুধ গরম করছেন। এবারে জেঠু ভেতরে ঢুকে যায়, ফ্রেশ ট্রেশ হয়, জামা কাপড় ছাড়ে, মানে দ্বিজেন জেঠুর কথা বলছি। হ্যাঁ, ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে ঘরে ঢুকে বসেছে, এমন সময় ওনার নাকে দুধ পোড়ার গন্ধ আসে। দুধ পুড়ে গেলে তুমি দেখবে প্রচুর দূর পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়ে। তা দুধ পোড়ার গন্ধ আসছে। এবার দেখবে প্রত্যেক স্বামী স্ত্রী না অনেক বাড়িতেই আছে ভালোবাসার একটা নাম থাকে। তা উনি না ওনার স্ত্রীকে বুড়ি বলে ডাকতেন। তো উনি বলেন যে ও বুড়ি বুড়ি, দুধ পুড়ে যাচ্ছে, তুমি কি গো, তোমার কি নাক বন্ধ হয়ে গেছে নাকি, না তুমি ঘুমাচ্ছ, দুধ পুড়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? তো এরকম কয়েকবার বলেছেন, কিন্তু বলার পরও উনি লক্ষ্য করছেন যে না, গন্ধটা বাড়ছে, ও তো কোনো আওয়াজ করছে না। এবারে উনি বাইরে বারান্দায় বেরিয়ে এসে দেখেন যে ওই মানে দ্বিজেনবাবুর স্ত্রী, উনি জেঠিমারকে আমরা ডাকতাম, উনি ওই স্টোভের মানে স্টোভ থেকে কিছুটা দূরে টান টান হয়ে শুয়ে রয়েছেন। হাত দুটো কিছুটা দূরে টান টান হয়ে বারান্দার উপর শুয়ে রয়েছেন, দুটো হাত দুপাশে, পা দুটো দুপাশে, দেখে মনে হচ্ছে কেউ যেন শুইয়ে দিয়ে গেছেন। এইটা দেখে উনি কিন্তু রমা বলে চিৎকার করে ওঠেন। রমা হচ্ছে ওই ছোট মেয়ে। তা ছোট মেয়ে তো ঘুমাচ্ছিল, দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল, দৌড়িয়ে আসে কি হয়েছে বাবা করে, এসে তো দেখে এরকম ব্যাপার। ততক্ষণে কিন্তু দ্বিজেনবাবু কিন্তু স্ত্রীর কাছে গিয়ে দেখছে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, মানে বিস্ফারিত চোখ যাকে আমরা বলতে পারি। হ্যাঁ, এইরকম ভাবে চোখ দুটো ঠিকরে যেন বেরিয়ে আসছে, আর মুখটা পুরো হাঁ করে খোলা। এই অবস্থায় উনি পড়ে আছেন। তা উনি তো দৌড়িয়ে গিয়ে নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখেন, উনি বুঝতে পারেন যে ওনার স্ত্রী কিন্তু আর ইহলোকে নেই, মারা গেছেন। সাথে সাথে ডাক্তার ডেকে আনা হয় এবং ডাক্তার কিন্তু নর্মাল ডেথ বলে কিন্তু ডেথ সার্টিফিকেট দেয়। উনি বলেন যে স্ট্রোক হয়ে গেছে। কিন্তু এখানে কৌস্তব দেখো, যদি উনি যে মানে দ্বিজেনবাবু যখন ঢুকেছেন তখন দেখছেন উনি চা করছেন স্টোভের সামনে বসে, দুধ জাল দিচ্ছেন। যদি ওই অবস্থায় স্ট্রোক হবে তাহলে স্টোভ থেকে দূরে গিয়ে টান টান হয়ে উনি শুয়ে পড়লেন কি করে? তাহলে তো ওরা জ্বলন্ত স্টোভের উপর পড়ে যাওয়ার কথা। এইভাবে কিন্তু দ্বিতীয় মৃত্যুটা কিন্তু চলে আসলো এবং উনি তো চলে গেলেন। এবং জেঠুর তখন কিন্তু একদম রিটায়ারমেন্টের টাইম। স্ত্রী বিয়োগ ঘটলো বা স্ত্রী চলে গেলেন। এইখানে অদ্ভুত ব্যাপার যে জেঠিমণি কিন্তু পুরোপুরি সুস্থ সবল ছিলেন, তার শরীরে কিন্তু কোনো সেভাবে রোগ অসুখ কিচ্ছু ছিল না। তো জেঠিমণি চলে যাওয়ার পর এবার আসছি তৃতীয় মৃত্যুর ঘটনায়। জেঠিমণি চলে যাওয়ার পর ওই 7-8 মাস মতো কেটেছে।
এবার বাড়িতে এই যে দ্বিজেন বাবুর যে ছোট মেয়ে রমাদি উনি রয়েছেন। তোমাকে আমি শুরুতে বলেছি উনি এবং ওনার বড় যে ছেলে দুজনেরই বুদ্ধি কম এবং এনারা একটু বোকা ধরনের, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই রমাদি কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম করতো দায়িত্ব নিয়ে, এবং বাবা অফিস থেকে এলে তাকে খেতে দেওয়া, হ্যাঁ দাদাকে খেতে দেওয়া, সবকিছু করতো। তখন তো বাড়িতে খালি ওই রবি দাদাই ছিল আর রমা দিদি ছিল, কারণ এক দাদা মানে ছবি দাদা চলে গেছে, আর ববি দাদা তো বিয়ে করে তার শ্বশুর বাড়িতে থাকে, তার বউ আসতে চায় না। তো যাই হোক এরকম ব্যাপার। তো রমা দিদি কিন্তু এই দায়িত্বগুলো নিয়ে কাজ করছিল, এবং অদ্ভুত ব্যাপার রবি দাদারও কিন্তু একটু কিছু পরিবর্তন হয়েছিল। সে সংসারে একটু সুরাহা করার জন্য, বাবার খাটনি লাঘব করার জন্য মাঝে মধ্যে কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে বাজারও করছিল। ওদের বাড়িতে একটা বেড়াল ছিল সাদা রঙের। সেই বেড়ালটার লেজের কাছটা না ব্রাউন কালার ছিল। ওই বেড়ালটা ওদের সবটি সময় ওদের পায়ে পায়ে ঘুরতো, ওদের বাড়িতে থাকতো। এবং সব থেকে অদ্ভুত ব্যাপার, যেহেতু রমা দিদি খুব ভালোবাসতো ওকে, রমা দিদি বিছানায় থাকতো, বিছানাতে গিয়ে ঘুমাতো। এই বেড়ালটা ঘোরাফেরা করতো। তা একদিন ওরকম দেখো জেঠু অফিস থেকে এসছে, হঠাৎ করে একটা রমা দিদির ঘর থেকে প্রচন্ড জোরে একটা চিৎকার শুনতে পায় দ্বিজেন বাবু, এবং দেখে যখন উনি পা চালিয়ে যে রমা এত জোর চিৎকার করে উঠলো কেন, সে মানে মৃত্যু যন্ত্রণার সময় মানুষ যেমন চিৎকার করে ওরকম। উনি পা চালিয়ে, তার 8 মাস আগে স্ত্রী বিয়োগ হয়েছে, তার আগে ছেলে চলে গেছে, বিধ্বস্ত উনি পা চালিয়ে যখন রমা দিদির ঘরের দিকে ঢুকতে যাচ্ছেন, তখন দেখলেন তীর বেগে বেড়ালটা ছুটে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, এবং বেড়ালটা একটা কিছু মুখে করে ধরে আছে, যেখান থেকে ঝরঝর ঝরঝর করে কিন্তু রক্ত ঝরছে বেড়ালটার মুখ থেকে। বুঝতে পারলে? বেড়ালটা স্পিডের মাথায় বেরিয়ে চলে গেল, আর জেঠু ঘরে ঢুকে দেখলো যে রমা দিদির গলা কামড়ে ওই বেড়ালটা মাংস তুলে নিয়ে ছিটকে বেরিয়ে চলে গেল। দেখো এখানে মাংস তুলে নিয়ে গেছে, মানে কতটা সাংঘাতিক। দেখো বেড়াল তো অনেকেই পোষে, কিন্তু যেটা যে পোষ মানা বেড়াল সে এতটা ভয়ঙ্কর কি করে হয়? হ্যাঁ রেগে গেছে, আঁচড়ে দিয়েছে বা কামড়ে দিয়েছে, এগুলো আমরা ভাবতে পারি, কিন্তু এত মারাত্মক, এমন ভাবে মাংস তুলে নিয়ে চলে গেল। উনি কিন্তু মারা গেল, রমা দিদি কিন্তু মারা গেল, রমা দিদি বাঁচলো না, ছোট মেয়ে চলে গেল। অদ্ভুত ব্যাপার, এই বেড়ালটাকে তো কোনোদিনও পাওয়া গেল না, বাদ দাও দেখতে অব্দি কেউ পেল না, বেড়ালটাকে আর খুঁজেই পাওয়া গেল। তো যাই হোক, এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। যখন বাড়ির প্রথম মৃত্যু হয় বাড়ির ছোট ছেলে ছবি দাদার, তখন কিন্তু বড় ছেলে রবি দাদা খুব খুব কান্নাকাটি করেছিল যে ছোট ভাইটা চলে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই যে দ্বিজেন বাবু স্ত্রী চলে গেলেন, রমা দিদি চলে গেলেন, তখন কিন্তু রবি দাদার মধ্যে কোনো তাপ উত্তাপ দেখা গেল না। তো সবাই বললো বোকাশোকা মানুষ তো, ওই জন্যই বোধহয় কান্নাকাটি করছে না। কিন্তু অদ্ভুত একটা জিনিস কিন্তু রবি দাদা করল, সে বছর পুজোর জন্য প্রত্যেকের জামা কাপড় কেনা হয়েছিল। নিজে চুপচাপ গিয়ে আলমারি থেকে রমা দিদির নিজের পছন্দের জামা কাপড় এনে সবার বাবার হাতে দিয়ে বললো যে একে পুরো সাজিয়ে দিয়ে তারপর শ্মশানে নিয়ে যাও। তো এবার আবার সবাই ভাবলো বাবা এ কান্নাকাটি করছে না, বোকাশোকা বলে হয়তো কান্নাকাটি করছে না ভাবছিলাম, এদিকে তো ঠিক এসবগুলো মনে রেখে দিয়েছে। তো সবাই তো হতবাক হয়ে গেল। তো রমা দিদি তো চলে গেল। এরপর যে ফেসটা এলো কৌস্তব, জেঠু পুরো উদ্ভ্রান্তের মতো হয়ে গেল, মানে দ্বিজেন বাবু। এবারে ববি দাদার এই সময় কিন্তু যাতায়াত বাড়লো, কারণ জেঠুর এই অবস্থা কে সামলাবে বাড়িঘর। এবং ববি দাদার বউও কিন্তু মাঝে মধ্যে আসতো, প্রচন্ড ভয় পেত, স্বামীর সাথেই আসতো, কিন্তু এসে নিয়ে টুকটাক রান্না বান্না করতো যাতে জেঠু অফিস থেকে এসে খেতে পারে। তখন যদিও জেঠু কিন্তু ম্যাক্সিমাম সময় ক্যান্টিনে খেত, কিন্তু যেহেতু রবিদা থাকতো, রবিদা খেত। হ্যাঁ, বা রাতে ভাত তরকারি কোনোদিনও রেঁধে রেখে যেত, কোনোদিনও যেত না। আর যখন যেত না তাই নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জেঠু থাকতেন না, নিজে এসে রান্না করে নিতেন। কিন্তু
ওনার মানে ববি দাদার যে নতুন বউ যার কথা বললাম বিয়ে করেছিল, তার মধ্যেও শোকতাপ দেখা যেত। কিন্তু অদ্ভুত ব্যাপার, রবি দাদা পুরো একদম মানে কোনো শোকতাপ তার মধ্যে ছিল না। তাকে দেখলে মনে হতো সে শোকতাপের ঊর্ধ্বে উঠে গেছে। এরকম ভাবে চলতে থাকে। যাই হোক, সংসারটা আর কোনোদিনও নর্মাল হলো না, কারণ নর্মাল হওয়ার মতো আর কিছু ছিল না, বুঝলে। এরপরে জেঠু কিন্তু রিটায়ার করলো। আচ্ছা। এরপর জেঠু কিন্তু বলতে শুরু করেন আমার মেসোমশাইকে যে না খান, বাড়িটা না ঠিকঠাক মনে হচ্ছে না, জানো তো, একদম ঠিকঠাক মনে হচ্ছে না। আচ্ছা, তোমাকে এই প্রসঙ্গে একটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা আমি একটু অ্যাড করে দিতে চাইবো। রমা দিদি মারা যাওয়ার আগে ওই রকম ভাবে একদিন জেঠু ওই রকম টয়লেটে যাবেন বলে বেরিয়েছেন রাত্রিবেলা। ওই দিনও কিন্তু উনি লক্ষ্য করেছেন, জেঠু যেটা পরে মানে আমার মেসোমশাইকে বলেছেন, যে পুরোপুরি তখন চাঁদ দেখবে, যখন চাঁদ ওঠে, পূর্ণিমা থাকে, তার কিছুদিন বাদেও কিন্তু চাঁদের একটু একটু আলো থাকে। ওদিন তিনি বলেছেন কিন্তু আমার মেসোমশাইকে, খান তুমি বললে বিশ্বাস করবে না, এবার বোধহয় রমার যাওয়ার পালা। আমি উঠোনে ওদের তিনজনকে বসে থাকতে দেখেছি। এবার আমার মেসোমশাই এগুলো বলতে ছবি মা এবং রমা দিদি, যার জন্য হ্যাঁ মানে ওনার স্ত্রীর মৃত্যুর আগে দেখেছিলেন যে ছেলে হ্যাঁ হ্যাঁ, এবারও কিন্তু উনি এটা দেখলেন। আর আমার মেসোমশাই যত ওনার মেসোমশাইকে বলেন যে খান এই দেখেছি, খান সেই দেখেছি, বাড়িতে কেউ যেন ফিসফিস করে কথা বলছে, খান ওই বাড়িতে আর থাকা যাচ্ছে না, থাকা ঠিক হচ্ছে না, কারা যেন কথা বলে সারাক্ষণ, কেউ যেন একটা ছায়ার মতো এ ঘর থেকে ও ঘর চলে যায়, আমি বুঝতে পারি খান, কিন্তু কি করব বলো, এখন এই রিটায়ার করে ফেলেছি, টাকা পয়সা যা ছিল তা দিয়ে বাড়ি করে ফেলেছি। আর তত কিন্তু আমার মেসোমশাই বলতেন, দাদা ঘাবড়াবেন না, দেখুন এগুলো তো এক একটা বিপদ, অত আপনি ঘাবড়ে যাবেন না। মানুষকে যেভাবে সান্ত্বনা দেওয়ার হয় উনি সান্ত্বনা দিতেন আর কি। তো একদিন এরকম খুব মানে রিটায়ারের পর যেন দ্বিজেন বাবু প্রচন্ড ভেঙে পড়েছিল, আর মেসোমশাই দাদা দাদা ডাকতেন, যেহেতু নিজের দাদার মতো ভাবতেন। তখন একদিন বলছে কি এসে যে খান দেখো আমার একদমই ভালো লাগছে না, ঠিকঠাক লাগছে না, আমি চলে গেলে খান তুমি দেখো যে আমার পেনশনটা যেন রবি পায়, ওর চলবে কিভাবে বলো। তখন মেসোমশাই বলেন যে দাদা এরকম বললে কিন্তু আমি আপনার বাড়িতে আর যাবো না, কারণ আমি আছি, আর সব থেকে বড় কথা আপনি এইভাবে বলছেন কেন, যে আপনার মেজো ছেলে হ্যাঁ ববি আছে, তার বৌমা আছে, তার শ্বশুর বাড়ির লোকজন সবাই তো রবিকে ভালোবাসে না, আপনি এত কিছু ভাবছেন কেন। তখন মানে কিছুতেই বলে আর আমি থাকবো, কিসের জন্য থাকবো বলো, কি আছে আমার তো সবই শেষ হয়ে গেল, খুব মানে দুঃখ করছেন। তখন আমার মেসো মাসির গুরুদেব থাকতেন হচ্ছে খিদিরপুরে। তখন ওনার এই অবস্থা দেখে আমার মেসোমশাই বললেন যে দাদা ঠিক আছে, আপনার মনটা এত মানে ভারাক্রান্ত হয়ে রয়েছে, আপনার একটু মনটাকে স্থির করা বা শান্ত করার দরকার। তখন উনি বলছেন তোমার কোনো চেনা জায়গা আছে খান? বলছে হ্যাঁ, আমরা যেখান থেকে দীক্ষিত সেইখানে গুরুদেবের কাছে খিদিরপুরে আপনাকে নিয়ে যাব। তো ঠিক আছে, তুমি এসো তাহলে আমার বাড়িতে, তুমি অফিস করে এসো, উনি তো রিটায়ার করে গেছেন, আমরা চাটা খেয়ে তারপর বেরোবো। তো বললো হ্যাঁ হ্যাঁ দাদা আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা হবে না, আমি কালকে যাব। এবারে উনি কিন্তু ওই দিন আরেকটা কথা বলেছিলেন, অদ্ভুত কথা, বেরোবার আগে। মানে দ্বিজেন বাবু বলেছিলেন আমার মেসোমশাইকে যে খান আমি তাহলে আসি, কিন্তু তোমাকে একটা কথা বলবো, তুমি না ব্যাপারটা নিয়ে এবার একটু ভাবো আর আমাকে জানিও। তখন বলছে হ্যাঁ হ্যাঁ দাদা বলুন কি ব্যাপার। যে কারণে কিন্তু আমার মেসোমশাই আরো গুরুদেবের কাছে নিয়ে যাবেন বলেছিলেন। বলছে কালকে রাত্রে যখন আমি টয়লেটে বেরোই, আমি দেখি উঠোনে 4 জন বসে আছে। তখন বলছে কে বসে আছে? বলছে আমি পরিষ্কার দেখি ছবি বসে আছে, তোমার বৌদি বসে আছে মানে দ্বিজেন বাবুর স্ত্রী বসে আছে, রমা বসে আছে এবং আমি বসে আছি। নিজেকে নিজেই দেখলেন? নিজেকে নিজেই দেখলেন এবং বললেন
যে এবার তুমি একটু ভেবো, হ্যাঁ ব্যাপারটা নিয়ে, তুমি তো আমার ছোট ভাই, তুমি একটু ভেবো আমি কি করব। যাই হোক, বলল আমি এই অবস্থা দেখে ভাই, আমার তো বয়স হয়ে গেছে, আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই এবং আমি টয়লেট চাপতে পারি, আমি ঘরের মধ্যেই টয়লেট করে ফেলেছি, এবার তুমি নিশ্চিত থাকো খান, এবার কিন্তু আমার পালা। তখনই উনি আরো বলেছেন যে আপনি চিন্তা করবেন না, আমি গুরুদেবের কাছে কালকেই নিয়ে যাচ্ছি আপনাকে। তো যাই হোক, পরের দিন অফিস করে তো আমার মেসোমশাই ওই দ্বিজেন বাবুর বাড়িতে যায়। এবার গিয়ে দেখে যে দ্বিজেন বাবু বিছানায় শুয়ে আছে, দুপুরে ভাত টাত খেয়ে ঘুমাচ্ছে, রিটায়ার মানুষ। তা পাশে যেহেতু রবিদা পাশের ঘরে থাকতো, তো রবিদাকে গিয়ে ডাকছে যে কিরে 4টে বাজে এখনো উঠিসনি? তখন বলছে যে হ্যাঁ খান কাকা, আমি এখনো উঠিনি গো, সত্যি আমার দেরি হয়ে গেছে। বলছে কিরে বাবা কখন শুয়েছে? তখন বলে যে এই তো দেখো কিছুক্ষণ আগে দেখলাম খাওয়া দাওয়া করে বাবা ওই যে কলপাড় বলেছিলাম তোমাকে, ওই কলপাড়ে বাসন টাসন মাজছিল, তারপর কি জানি কখন শুয়েছে জানি না। তখন মেসোমশাই বলেন যে হ্যাঁ রে বাবা, তুই তো একটু জল পাম্প করে দিতে পারিস বা বাসনগুলো ধুয়ে দিতে পারিস, বাবার তো বয়স হচ্ছে, তুই তো বাবার বড় ছেলে। তখন বলছে যে হ্যাঁ খান কাকা, আমি তো দিতেই পারি, কিন্তু দেখো কেউ আমাকে কোনোদিনও এটা বলেনি, তুমি বললে এবার থেকে আমি দেবো। মানে ওর তো বুদ্ধিটা স্বাভাবিক নয়। তো যাই হোক, এবারে মেসোমশাই তার দাদার ঘরে গিয়ে দাদা দাদা করে তো 2-1বার ডাকেন, কোনো সাড়া দিচ্ছেন না। বলছে আমি এতক্ষণ ওর সাথে কথা বললাম, দাদা তো উঠে পড়ার কথা, ডাকছি উঠছে না। তা পিঠে উনি না মানে দরজার দিকে পেছন করে পাশ ফিরে শুয়েছিলেন। তো আমার মেসোমশাই গিয়ে না আস্তে করে পিঠে ও দাদা দাদা করে ধাক্কা মারেন। ধাক্কা মারতেই বডিটা পুরো উপুর হয়ে যায়, একদম উল্টিয়ে যায়, উপুর হয়ে যায়। এবার একটা সাধারণ মানুষ আরেকটা সাধারণ মানুষকে কত, সে ঘুমাচ্ছে মানুষটা, কত জোরে ধাক্কা মারতে পারে? তা তো উপুর হয়ে যাবে কেন, কি করে? মেসোমশাই তো ওনাকে সোজা করেন এবং মেসোমশাই যা বোঝার বুঝে যান। ওই রবি দাদাকে বলেন যে তুই বাবার কাছে বস, আমি আসছি বলে নিয়ে দৌড়িয়ে কিন্তু ববিদার শ্বশুর বাড়িতে চলে যায়। ববিদা শ্বশুর বাড়িতে গিয়ে ওদের শ্বশুর খুড়শ্বশুর সবাইকে খবর দেয়, ববিদাকে বলে। তখন সবাই মিলে আসে এবং ববিদার খুড়শ্বশুর একজন ডাক্তারকেও ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর উনি বলেন যে না না, ওনার মারা গেছেন। এনারও ডাক্তারবাবু বলেন এনারও কিন্তু স্ট্রোক হয়েছে, হ্যাঁ উনি কিন্তু মারা গেছেন, নর্মাল ডেথ বলে বলেন। কিন্তু এরপর কিন্তু আমার মেসোমশাই অসম্ভব ভয় পেয়ে যান, অসম্ভব। এরপরে ওনার প্রথম চিন্তা যেটা হয় সেটা হচ্ছে বাড়িটার মধ্যে পুরো থেকে গেল তো একা রবি দাদা, আর তো কেউ নেই। এবারে ব্যাপার হচ্ছে যে তখন উনি বলেন যে রবি তুই এক কাজ কর, ওখানে ববি দাদাও ছিল, যে রবি তুই এক কাজ কর বাবা, তুই একটা মেসে চলে যা, এ বাড়ি ছেড়ে দে, তুই একটা মেসে চলে যা। তখন রবি দাদা বলে যে আমায় ভাড়া দেবে কে? তখন বলছে ভাড়া দেওয়ার কোনো চিন্তা নেই, তখন ববি দাদা তো মেটাল বক্সে চাকরি করতো। বললো ভাড়ার কথা তুই চিন্তা করছিস কেন, আমরা তো আছি, তুই ওখানে চলে যা, কোন একটা মেসে চলে যা। কিন্তু কিছুতেই কিন্তু রবি দাদা রাজি হয়নি। তখন উপায়ন্তর না দেখে, আর খাবার দাবারেরও তো একটা ব্যাপার আছে, কে রান্না করে দেবে, কি করবে। তখন আমার মেসোমশাই বলেন যে আমরা তো একটু দূরে চলে গেছি, রোজ দিন টাইমলি মাসির কথা বলেন যে ওর পক্ষে এসে রান্না বান্না করে খাবার দিয়ে যাওয়াটাও একটা খুব চাপের ব্যাপার। তখন কিন্তু এগিয়ে আসে ববি দাদার শ্বশুরবাড়ির লোকেরা, বলে না না এসব নিয়ে আপনি একদম ভাববেন না, 5-6টা বাড়ি বাদেই তো আমরা থাকি, আমরা রান্না বান্না করে দিয়ে যাব, ওর কোনো খাওয়া দাওয়ার অসুবিধা হবে না। বলছে ঠিক আছে, খুবই ভালো ছিল। বললো যে ঠিক আছে তাহলে থাকুক, আর কি বলবো, থাকুক। তার কিছুদিন বাদে ববি দাদা একাই থাকছে রবি দাদা, হ্যাঁ। এবার তার কিছুদিন বাদে ববি দাদা বললো যে এক কাজ করি খান কাকা, একটা ভাড়া দিলে পর কি হবে যে একটু বাড়িতে একটু লোকজন থাকবে, এই সবকিছু থাকবে। তখন আমার মেসোমশাই বললেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে ভাড়া দে। তা ভাড়া এলো বাড়িটার মধ্যে, হাজবেন্ড ওয়াইফ, তাদের ছোট্ট একটা বেবি। এবার ভাড়া এলো, এবারে বেশ 2-3 মাস মতো তারা থাকলেন। এবার ভদ্রলোক
ববি দাদাকে যেটা বলেছিলেন যে এখানে ভাড়ায় এসে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, তখন ববি দাদা বলছে কি হয়েছে, বলছে আমার স্ত্রীর মতো শান্ত শিষ্ট মানুষ মানে দুনিয়ায় দুটো নেই। আমার স্ত্রী অসম্ভব রেগে যাচ্ছে, অসম্ভব, এবং আমাকে সহ্য করতে পারছেন। এইটা একটা জিনিস হচ্ছে, বিভৎস রেগে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে আমার স্ত্রী কিন্তু যে মানুষ কোনোদিনও মাছ খেত না, আমরা বলে 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 বলেও মাছ খাওয়াতে পারিনি, সেই মানুষ কিন্তু এখন প্রচন্ড মাছ খেতে চাইছে। খালি বলছে বাজারে যাও আমায় মাছ এনে দাও, তা মাছ এনেও দিচ্ছি, মাছ খাচ্ছেও, কোনো অসুবিধা নেই। এইভাবে 2-3 মাস কৌস্তব কেটে যায়। এরপরে একদিন কি হলো, সেদিন ওই ভদ্রমহিলা সকাল থেকে বলছে তুমি বাজারে যাও, কাতলা মাছ এনে দাও। তা ভদ্রলোক বলছে যে তুমি যা যা মাছ বলছো আমি তো এনেও দিচ্ছি, তুমি এরকম করছো কেন? না, মাছ শেষ হয়ে যাবে, তুমি কাতলা মাছ নিয়ে এসো। তা ভদ্রলোক বাজারে যান এবং কাতলা মাছ এনে দেন। তো ওই যে কল পাটটা, ওখানে বসে বসে ভদ্রমহিলা মাছগুলো ছাড়াচ্ছে বা ধুচ্ছে, যাই হোক। আর ভদ্রলোক ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ঘরে রয়েছেন, ছেলেকে নিয়ে। এবারে হঠাৎ করে খসখস 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 করে একটা আওয়াজ হচ্ছে, কখনো কটকট কটকট করে একটা আওয়াজ হচ্ছে। তা বলছে যে কিসের আওয়াজ? ভদ্রলোক ঘর থেকে বেরোননি। উনি জানলা থেকে দেখেন ওনার স্ত্রী একটা একটা করে মাছ কাঁচা কাঁচা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভাবো খালি। এইটা দেখে উনি দৌড়িয়ে গিয়ে, তখন উনি ভয় পাননি, উনি অবাক হয়েছেন, দৌড়িয়ে গিয়ে কলপারে যখন স্ত্রীকে জোর ধমক দিয়ে, কি করছো তুমি কাঁচা মাছ খাচ্ছ, এই কথা যেই বলে, সাথে সাথে ওই ভদ্রমহিলা কিন্তু ওখানে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে যান। যাই হোক, ভদ্রমহিলাকে ওখান থেকে তুলে এনে মুখে চোখে জল টল দিয়ে তারপরে উনি বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে একটা মুদির দোকান পাশেই রয়েছে, ওখানে গিয়ে বসে থাকে। তা বলছে, দোকানদার অনেকক্ষণ লক্ষ্য করেছে, বলছে দাদা কি ব্যাপার আজকে এখানে এতক্ষণ ধরে বসে আছেন? উনিও টুকটাক ওখান থেকে মাল নিতেন। বলছে আর দাদা আর কি বলবো, আমরা তো 2-3 মাস হলো, আপনি তো জানেন ভাড়া এসছি, কিন্তু এই ব্যাপার, আমার স্ত্রী মাছ খেতে চাইতো না, আর এত মেজাজ হয়ে গেছে, শান্ত মানুষ ছিল, আজ দেখি জানেন মাছ খাচ্ছে, ভালো কথা, কাঁচা মাছ খাচ্ছে। তখন দোকানদার বলে, আপনি কিছু না জেনে শুনে ভাড়া নিয়েছেন, কারণ অলরেডি কৌস্তব তখন কিন্তু পাড়াতে রটছে, ব্যাপারটা রটছে। তো তখন উনি বলেন যে না, আমরা তো কিছু জানি না। বলছে আপনার এখানে পরিচিত বা রিলেটিভ কেউ আছেন? বলো হ্যাঁ, আমার এই সামনেই শ্বশুর বাড়ি। বলছে আপনার বাচ্চার মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করছেন? বলছে না না না। বলছে আপনি শীঘ্রই দাদার মালপত্র পড়ে থাক, আপনি স্ত্রীকে নিয়ে বাচ্চাকে নিয়ে চলে যান এবং কোনো ওঝা টোঝা তান্ত্রিক এরকম ধরনের কারোর কাছে নিয়ে যান। আপনি দরকার পড়লে 7 দিন 10 দিন বাদে এসে মালপত্র নিয়ে চলে যাবেন, এখানে থাকবেন না। আপনি জোর বাঁচা বেছেছেন যে আপনার বাচ্চাটার কিছু হয়। তো উনি তখন তো অবাক হয়ে যান এবং উনি সাথে সাথেই কিন্তু ওই বাড়ি ছেড়ে কিন্তু বার হয়ে চলে যান, পরে এসে মালপত্র নিয়ে যান। এরপর তো রবি দাদা আবার সেই জেকার, সেই একা তো একা। এবার উনি না সবাইকে বলে বলে বেড়াতেন, আমার একটা ভাড়া দেখে দাও না, আমার একটা ভাড়া দেখে দাও না। কিন্তু যেহেতু বাড়িটা প্রায় হন্টেডই বলা চলে, কেউ ভাড়া আসতে চাইতো না। হঠাৎ করেই 2টো কলেজ স্টুডেন্ট আসে, যারা আইটিআইতে তারাতলাতে পড়াশোনা করতো, বুঝলে? তো ওখানে পড়াশোনা করতো, তারা আসে, তারা না ওখানে রান্না বান্না করে কিছু খেত না। ওরা সোমবার এসে ঢুকতো, শুক্রবার দিন বেরিয়ে যেত, বাড়ি চলে যেত, আবার সোমবার কলেজ টলেজ করে ওরা ফিরে আসতো। কিন্তু ওরা প্রায় রবি দাদার সাথে চরম ঝগড়া করতো যে আমরা শুকনো খাবার কিছু রাখি, মুড়ি বিস্কুট চানাচুর এই সমস্ত, আমরা হয়তো এনে ভরে রাখলাম, ওরা এসে দেখি জার খালি, কিচ্ছু নেই। আমাদের এই ঘরের আরেকটা ডুপ্লিকেট চাবি আপনার কাছে আছে, আপনি এগুলো খেয়ে নিচ্ছেন। তো রবি দাদা হাসতো আর বলতো যে তোমরা ছোট ছোট বাচ্চা ভাই, তোমাদের এই খাবারগুলো আমরা আমি নিতে পারি, ঠিক আছে, যখন সন্দেহ হচ্ছে তাহলে তোমরা এক কাজ করো না, তালা চেঞ্জ করে নাও। তোরা সেই কথা মতো তালাও চেঞ্জ করে নেয়, তালাও চেঞ্জ হয়ে যায়, সবকিছু হয়ে যায়। তখন হঠাৎ করে মানে ওরা তারপরেও লক্ষ্য করছে সেই একই ব্যাপার ঘটছে। তো ওরা কিন্তু অনেকগুলো দিনই প্রায় ছিল, বুঝতে পারলে, মানে 3-4 মাস ওরাও ছিল। থাকার
তারপর একদিন সকালে রবি দাদাকে ডেকে তুল কালাম অশান্তি করে, বলে আমাদের এই ঘরে থাকতে দিয়েছেন, হ্যাঁ এই ঘরে আপনি থাকতে দিয়েছেন। তখন বলছে কেন, কি হয়েছে? বলো কি হয়েছে আপনাকে বলবো না, আমরা যে মরে যাইনি আমাদের বাবার ভাগ্য ভালো যে আমরা মরে যাইনি। ওরা যে কি হয়েছিল কি দেখেছিল ওরা কিন্তু সেটা রবি দাদাকে জানায় না, ওরা কিন্তু বাড়ি থেকে ছেড়ে বেরিয়ে চলে যায়। এরপরই কিন্তু রবি দাদার মধ্যে আমূল পরিবর্তন হলো, আমূল পরিবর্তন। কিরকম শোনো, প্যান্ট শার্ট পরা একটা লোক প্রথম কপালে বিরাট বড় করে একটা সিঁদুরের টিপ পড়তে শুরু করলো। কোথা থেকে এই সিঁদুর পেলো, কেন মানে লাগাচ্ছে, কিচ্ছু বোঝা যেত না। ও মা, সিঁদুর পড়ছে হঠাৎ করে দুই হাতে দেখা গেল শাঁখা পলা পরা। এবার হ্যাঁ, প্যান্ট শার্ট পরা লোক, সে কপালে অত বড় সিঁদুরের টিপ, হাতে শাঁখা পলা। এবার তো কি, পাড়ার পাঁচটা লোক পাঁচ কথা বলা শুরু করে দিল, বুঝতে পারলে তো। তখন একদিন সহ্য করতে না পেরে ববি দাদা শত হলেও ভাই তো, সে এসে দাদাকে বলল যে দেখ দাদা, তুই এগুলো কি করছিস, হ্যাঁ এইভাবে কেউ সিঁদুর পরে, হ্যাঁ শাঁখা পলা পরে, তুই তো এরকম ছিলিস না, এরকম ভাবে কেউ থাকে? তখন রবি দাদা পরিষ্কার দ্বিজেন বাবু স্ত্রীর কণ্ঠে বললেন, এ কি বলছিস ববি, তোর বাবা রয়েছে বাড়িতে, আমি সধবা মানুষ, আমি শাঁখা পলা সিঁদুর কিছু পরবো না? এই কথা শোনার পর ববি দাদা যা ভয় পেল তা আর ভাষায় প্রকাশ করা নয়। সে দৌড়ে বেরিয়ে যায় এবং তারপর থেকে উনি ওই মানে ববি দাদা আর কিন্তু বাড়ির ভেতরে ঢুকতো না। তিনি পরিষ্কার বুঝে গেছিল যে মা পুরো রয়েছে বাড়িতে, কারণ মার কণ্ঠ সে শুনতে পেল এবং মাই জানিয়ে দিল কিন্তু বাড়িতে বাবা রয়েছে, রমা রয়েছে, সবাই রয়েছে, আর তুই আমি সধবা মানুষ, আমাকে সিঁদুর শাঁখা পলা খুলে ফেলতে বলছিস। তারপর থেকে ববি দাদা খাবার নিয়ে এসে গেট খোলা থাকলে দাদা দাদা করে ডাকতো, দাদা এসে খাবার নিয়ে যেত, না হলে পাঁচিলের ওপর বা গেটের সামনে বসিয়ে দিয়ে চলে আসতো। আর বাড়িটা গাছপালা আরো বড় হয়ে পুরো ঝুপসি একটা বাড়িতে পরিণত হয়েছিল। এবং অদ্ভুত ব্যাপার, এই সময় থেকে কিন্তু রবি দাদা আর বাড়ির বাইরে বেরোতো না, সবটি সময় ঘরের মধ্যে থাকতো, নয় বাগানে ঘোরাফেরা করতো। আর পোশাকের কোনো ঠিক ঠিকানা ছিল না, কখনো শাড়ি পরছে, কখনো লুঙ্গি পরছে, জীবন্ত প্রেতাত্মা হয়ে ধরতে পারো কৌস্তব বাড়িটার মধ্যে সে কিন্তু ঘুরতে ফিরতে মানে ঘুরে ফিরে বেড়াতে লাগলো। আর আশেপাশের যে বাড়ি লাগোয়া যে আশেপাশে বাড়িগুলো, তারা প্রচন্ড ভয় পেতে শুরু করলো। কখনো রান্নার আওয়াজ হচ্ছে, কখনো পরিষ্কার রমা চেঁচিয়ে চেঁচিয়ে মা বলে ডাকছে, কখনো এই রবি দাদাকে শুনছে তার বাবার সাথে কথা বলতে। মানে যারা মারা গেছে সবাই কিন্তু প্রায় বলতে গেলে ওই বাড়িটার মধ্যেই কিভাবে যেন বন্দি হয়ে পড়ে রইল। তো এরম করতে করতে যখন করোনার টাইম এলো, বুঝলে, তখন আমার মেসোমশাই গ্রামের বাড়িতে চলে গেলেন, কারণ ওনার প্রত্যন্ত গ্রামে বাড়ি ছিল, সেভাবে যাওয়া আসা হতো না কারণ নিজের চাকরি বাকরির কারণে। আর রবি দাদা তো বললাম এইভাবে কিন্তু দীর্ঘদিন বেঁচে ছিলেন, দীর্ঘদিন। উনি মারা গেছেন ধরো ওই করোনার টাইমেই বলতে পারি। তো যাই হোক, আর খাওয়া দাওয়া দেওয়ার দিকে ববি দাদাদেরও কোনো মানে ইয়ে ছিল না যে দিচ্ছে না বা কিছু, নিয়মিত ভাবে তার সেবার কোনো ত্রুটি হয়নি। যাই হোক, এবারে যখন মেসোমশাইরা ওখানে চলে গেলেন তখন ওনারা ওখান থেকে খবর পান যে পাড়ার লোকেরাও বলা বলে। কোথায় চলে গেলেন? ওই মেসোমশাইদের বাড়িও তো প্রত্যন্ত গ্রামে ছিল, বুঝতে পারলে। মেসোমশাই তো এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে কলকাতাতেই এসেছিলেন, গ্রামের বাড়িতে, হ্যাঁ হ্যাঁ গ্রামের বাড়িতে চলে গেলেন, কারণ তখন করোনা, অফিস কাচারি বন্ধ, বুঝতে পারলে তো। করোনার শুরুর দিকে ওনারা ওখানে চলে যান। তো যাই হোক, এবারে ব্যাপার হচ্ছে যে পাড়ার সবাইও বলা বলি করতো যে আর বেশি দিন রবি নেই, হ্যাঁ এরা সবাই মিলে একসাথে যেভাবে রয়েছে না, আর ওদের সাথেই ও মিশে রয়েছে, তো ও আর বেরোবেও না, আর ওকেও আর বেশি দিন এরা বাঁচতে দেবে না।
তো ওই বেশ কিছুদিন ধরে খাবার ওখানেই দিচ্ছে, খাবার পড়েই থাকতো। হ্যাঁ, কোনো সারা শব্দ কিচ্ছু ছিল না। তখন সবাই এলাকাবাসী এবং ববি দাদার পুরো শ্বশুরবাড়ি সবাই মিলে ভেতরে ঢুকে দেখে উনিও মারা গেছেন। ঠিক আছে, তা আর আজকে খালি ববি দাদা যেহেতু বাইরে ছিল তিনি বেঁচে গেছেন, আর বড় মেয়ে উমা দিদি তিনিও বেঁচে আছেন, আর সবাই কিন্তু চলে গেছে। বাড়িটাও ওইভাবেই পড়ে আছে, এখন ওটা হন্টেড হাউস হিসাবেই পড়ে রয়েছে। সবাই বাড়িটাতে কোথায় জায়গাটা? না, এক্স্যাক্টলি জায়গাটা আমি বলতে পারছি না, বুঝতে পারলে তো? এক্স্যাক্টলি জায়গাটাই বলতে পারছি না, সেটা বলা ঠিক হবে না হয়তো। তো ওই বাড়িটায় সকলেই এখন ঢুকতে ভয় পায়। এই হচ্ছে আজকের আমার প্রথম যে ঘটনাটা। এবারে দিদি কেসটা যেটা হচ্ছে মানে কেন, মানে বুঝতে পারছি জিনিসটা হন্টেড, সব ঠিক আছে, মানে সব ঠিক নেই অ্যাকচুয়ালি, কিন্তু কেন, মানে কিভাবে, মানে ইনিশিয়েশন ফ্যাক্টরটা কি, বা কেন ওদের আত্মাগুলো ট্র্যাপড হয়ে থাকলো ওখানে, কেন হয়েছে? আমি তোমাকে একটু বলি। দেখো, আমি তো তোমাকে একটু আগেই বললাম যে একটা অদ্ভুত কোনো কারণে প্রত্যেকটা আত্মা ওখানে রয়ে গেছে। এবারে শুধু রয়ে গেছে, এরা তো আশেপাশের বাড়ি থেকেও বিভিন্ন জনের চিৎকার, কথা বলার আওয়াজ, কাপড় ঝাড়ছে, কেউ ভাঁজ করছে, রান্না বান্নার আওয়াজ এরকম শোনা যাচ্ছিল। এবারে কেউই ছিল না যখন বাড়িতে রবি দাদা একা বেঁচে ছিল। আচ্ছা, তা এবার ব্যাপার হচ্ছে কি বলতো, আমি তো এই সম্পর্কিত আমার যতটুকু নলেজ, আমি যদি আমার ঘটনা অনেকেই শুনতে চেয়েছেন, তা আমি একটা তো ঘটনা শোনালাম। আর তোমার চ্যানেলের দর্শকদেরও অনেক ধন্যবাদ যে তারা আমায় তাদের ভালোবাসা আমাকে আবারও করে তোমার চ্যানেলে ফিরিয়ে এনেছে। এবার ব্যাপার হচ্ছে যে আমি আমার পরিবারে ঘটা একদম রিয়েল দুটো ছোট্ট ছোট্ট ইনসিডেন্ট আমি বলতে চাই, তাতে হয়তো ঘটনাটা তুমি রিলেট করতে পারবে। আমি তাহলে শুরু শুনি আগে ওটা, তারপরে আমরা কারণটাতে আসবো। হ্যাঁ, দেখো, আমার ঠাকুরদাদা কাস্টমসে চাকরি করতেন। এবারে আমার ঠাকুরদাদা খুব অল্প বয়সে মারা যান। আর আমার ঠাকুমা হচ্ছে তোমার বারুইপুর এই লাইনে একটা জায়গা পড়ে শিকড় বাড়ি বলে, বুঝতে পারলে? প্রত্যন্ত গ্রাম ছিল সেই সময়। আমার ঠাকুমা মাত্র 7-8 বছর বয়সে বিয়ে হয়ে আসে আমাদের বাড়িতে। তা আমি আরেকটু ভালোভাবে বর্ণনা দিলে তোমরা আরো বুঝতে সুবিধা হবে। পাঞ্চানাপের বাগান বলে যে বইটির শুটিং হয়েছিল, সেটা আমার ঠাকুমার বাপের বাড়িতে হয়েছিল। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, তা ওই ঠাকুমা তো এখানে বিয়ে হয়ে আসে, কিন্তু ঠাকুমা ছিলেন অকাট মূর্খ, কারণ তিনি তো পড়াশোনা করেননি, ওই টুকটাক একটু পাঠশালায় গেছেন এরকম। আর দাদু, আমার ঠাকুর দাদা কিন্তু কাস্টমসের কিন্তু বিরাট বড় অফিসার ছিলেন। তা একদিন ওরকম ঠাকুমারা বাপের বাড়িতে গেছে, ঠাকুমা তার আরেকটা বাপের বাড়ি আরেক জায়গা ছিল কালীঘাটে। তা দুই ছেলে তাদেরকে নিয়ে বাপের বাড়িতে গেছে। এবার বাপের বাড়ি থেকে এসে ডাকাডাকি করছে আমার ঠাকুর দাদাকে। এবার তখনকার দিনে যে বনেদি বাড়িগুলোতে বিরাট মোটা মোটা বড় বড় খিল থাকতো, তুমি জানো তো? খুব ভারী, খিল দরজার যে আমরা খিল, বুঝতে পেরেছি, ওই একটা বড় কি বলবো, একটা ডান্ডা মতো যে মোটা ভারী খিল দরজা দেয় যেটা, হ্যাঁ ওই খিল। আমার ঠাকুরদাদা দরজাটা খুলবেন বলে ওই খিলটা যেই খুলতে যান, আর আমাদের বাড়িতে না খিলটা একটু উঁচুতে লাগানো ছিল, দরজাগুলোর মিডলে না, একটু উঁচুতে। এবার যখন খিলটা খুলতে যান, তখন ওই খিলটা কিন্তু সপাটে এসে ওই ভারী খিল আমার ঠাকুরদাদার মাথায় পড়ে এবং উনি পড়ে যান। খিল কিভাবে মাথায় পড়বে? দরজার যে ভেতর থেকে খিলটা আটকানো ছিল তো, আর বাইরে থেকে ঠাকুমারা বলছে খোলো খোলো বলে তারা এসছে, তারা ঢুকবে ঘরে, আর ঠাকুরদাদা খিল লাগিয়ে ঘুমাচ্ছিলেন। এবার দরজার কাছে গিয়ে খিলটা যেই এক হাত দিয়ে টেনে খুলতে যান, ওই খিলটা কিন্তু ওনার মাথার উপর পড়ে যায় ছিটকে, বুঝতে পারলে? মানে ধরুন খিল তো থাকে আমাদের হাতের লেভেলে, ঠিক আছে, হাতের লেভেলে তো, কিন্তু না, আমাদের বাড়িতে খিলগুলো প্রত্যেকটা দরজারই অনেকটা উঁচু, বুঝতে পারলে? আচ্ছা, উপর দিক করে খিলগুলো লাগানো, একটা ভারী অদ্ভুত ব্যাপার। ফলে কি ওইখানে একটা লম্বা মানুষ দাঁড়ালে তার মাথাটা পড়বে,
বুঝতে পারলে? এবার ঘুম চোখেই হোক বা যে কারণেই হোক, ওই খিলটা খুলতে গিয়ে ওনার মাথার মধ্যে পড়ে ভারী খিলটা এবং উনি মাটিতে পড়ে যান। আচ্ছা। দরজাটা যেহেতু খুলে যায়, ঠাকুমারা অতি কষ্ট করে যাই হোক কোনোভাবে ঢোকেন এবং নাক মুখ দিয়ে গলগল করে ব্লিডিং হওয়া শুরু হয় এবং ডাক্তার এসে বলেন যে ওনার কিন্তু সেরিব্রাল স্ট্রোক হয়ে গেছে। বুঝতে পারলে তো? প্রচন্ড হাই প্রেশার ছিল, উনি কিন্তু মারা যান। এরপর উনি মারা যান। এবারে গ্রামের মানুষ ছিলেন আমার ঠাকুমা, কিন্তু ঠাকুমা অসম্ভব ভীতু ছিলেন। নিশ্চয়ই তুমি জানবে যে মানুষ যে ঘরে মারা যায় বা যে বাড়িতে মারা যায়, তার মারা যাওয়ার কয়েকটা দিন অন্তত প্রদীপ জ্বালানো হয়, কীর্তন টীর্তন করা হয়, ঠাকুরের নাম করা হয়, এগুলো করা হয়। কিন্তু আমার ঠাকুমা ভয়ের চোটে 2 ছেলেকে নিয়ে একদম চলে যান হচ্ছে নিজের বাপের বাড়ি। এবার সেই বাড়িতে কিন্তু তার দেওর রয়েছে বিবাহিত, তার ভাসুর বিবাহিত, তারা কিন্তু সবাই বলে যে যেও না এইভাবে, দরজা বন্ধ করে যেতে নেই। তিনি কারোরও কথা শোনেননি, জানলা বন্ধ দরজা বন্ধ সব করে তিনি বাপের বাড়িতে চলে যান। এবার একদিন আমার ঠাকুরদাদার যে ছোট ভাই, তার রুমটা ছিল একদম কাছাকাছি। যেদিন চলে গেল, মারা গেল, বডি পোড়ানো হলো, তারপরের দিনই ঠাকুমা চলে গেল। এবং সেই দিন রাত্রিবেলা আমার ছোটদাদুর ঘুম ভেঙে যায়। দাম 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 করে দরজা কেউ ধাক্কাচ্ছে, জানলা ধাক্কাচ্ছে, মনে হচ্ছে ভেঙে ফেলবে, এই রকম অবস্থা করছে। অনেকক্ষণ ধরে এই আওয়াজ চলছে, অনেকক্ষণ ধরে এই আওয়াজ চলছে। এইবারে আমার ছোটদাদু কিছু বুঝতে পেরে ওই জানলার এমন একটা সিস্টেম ছিল যে কোনো একটা ফুকো টুকো কিছু একটা ছিল, যেখান দিয়ে কোনোভাবে হয়তো ওই জানলার ছিটকানিটা সরানো যেত, তাহলে জানলাটা খুলে দেওয়া যাবে, এরকম একটা ব্যাপার ছিল। উনি সেই কাজটি করেন। যখন কাজটি করেন তখন ভেতর থেকে শব্দ তরঙ্গ, মানে ধরো আমি বলতে চাইছি আমাকে বাঁচা, আমাকে বাঁচা বাঁচা বাঁচা, এরকম একটা, বুঝতে পারলে তো? একটা মানে যেন শব্দ তরঙ্গ, একটা ইকো হওয়ার মতো করে একটা আওয়াজ বেরোয়, আমাকে বাঁচা। তখন ছোটদাদু বলে যে দাদা, বৌদি তো নেই, বৌদি তো বাপের বাড়ি গেছে, আমি বৌদিকে কালকেই খবর পাঠাচ্ছি, তারপরে এই দরজাও খুলে দেওয়া হবে, তুই চিন্তা করিস না, আপাতত জানলাটা খুলে দিলাম। তারপর সেই যে বিভৎস দরজা ধাক্কানি বা জানলা ধাক্কানির আওয়াজ, এটা কিন্তু কমে যায়। বুঝতে পারলে? এরকম একটা ইনসিডেন্ট আমার বাড়িতে হয়েছিল। এবং আরেকটা ইনসিডেন্ট বলে আমি এই দুটো ইনসিডেন্টই তোমায় জানাবো আজকে। সেটা হচ্ছে আমার ঠাকুরদাদা কোথায় টাকা পয়সা রেখেছিলেন এবং তার তো আচমকা ডেথটা হয়ে গেল না, কোথায় তিনি জমা টাকা রাখতেন, কোথায় কি রাখতেন। আমার জ্যাঠামশাই তখন এটাকে এইচএস হয়তো বলতো না, কিছু একটা অন্য কিছু পরীক্ষা বলতো, জাস্ট ধরো এইচএস এর সমতুল্যই আমি বলছি, সেই পরীক্ষাটি পাশ করেছেন। আর আমার বাবা তখন মাধ্যমিকও দেননি। এবার এই দুটো বাচ্চাকে নিয়ে ঠাকুমা তো অথই জলে পড়লেন। তা একদিন ঠাকুমাকে নাকি ঠাকুরদাদা কোনো একটা ভাবে কথায় কথায় বলেছিলেন যে আর বলো না, অমুকের থেকে তো আমি এত টাকা পাই, প্রচুর টাকা কোনো এক বন্ধুকে দিয়েছেন, ওর দরকার ছিল, কি করব, এমন ভাবে এসে ধরলো যে ওকে দিতে বাধ্য হলাম, এটা স্ত্রীর কাছে বলেছিলেন। তখন ঠাকুমা সেই নামটা মনে ছিল। তখন আমার জ্যাঠামশাইকে তিনি সেটা জানান যে অমুক বাবুকে একটু খবর পাঠা, হয়তো ওনার থেকে কিছু টাকা পয়সা আদায় করা যেতে পারে। তখন কি হলো, যাই হোক ওনাকে তো ডেকে পাঠালো হলো আমাদের বাড়িতে। তো উনি আসলেন, এসে খুবই শোক প্রকাশ করলেন। এবার আমার ঠাকুরদাদার মৃত্যুর কিছুদিন আগে আমাদের বাড়িটা পুরো বাড়ি হোয়াইট ওয়াশ করা হয়েছে। বুঝতে পারলে? তখনকার দিনে দেয়ালে হোয়াইট ওয়াশ করা হতো, হোয়াইট ওয়াশ করা হয়েছে। আর ঠাকুরদাদার ওই বন্ধু কিন্তু আমাদের এসে ওখানে বিছানায় বসে আমার ঠাকুমার সামনে চেয়ার নিয়ে বসে কথা বলছে। তখন ঠাকুমা বলছে যে ঠাকুরপো, আপনাকে তো ওর বাবার মুখ থেকে শুনেছি এত হাজার টাকা আমার হাজবেন্ড মানে স্বামী দিয়েছেন, তা ওই টাকাটা যদি বিপদের সময়, ছোট ছোট দুটো বাচ্চা কোথায় টাকা পয়সা রেখে গেছে কিচ্ছু জানি না, একটু যদি আমায় দয়া করে ফেরত দিতেন তাহলে খুব ভালো হতো। তখন ওই ভদ্রলোক, দেখো তখনকার দিনেও মানুষ কিন্তু পাপ করতো, দেখো উনি তখন পুরোপুরি ডিনাই করলেন।
যে না না বৌদি, আমাকে কোনো তো টাকা পয়সা কিচ্ছুও দেয়নি। কে বলেছে আপনাকে? আপনি কোথা থেকে শুনেছেন? কৌস্তব এটা বলার সাথে সাথে ওখানে আমার জেঠু দাঁড়িয়ে, আমার বাবা দাঁড়িয়ে, আমার আরো 2 দাদু মানে ঠাকুর দাদার ছোট ভাই বড় ভাই সবাই দাঁড়িয়ে, ঠাকুমা বসে। রাঢ় বাংলায় আমরা যে লাল ধুলো দেখি না, লাল মাটি, লাল মাটি, কোথা থেকে ওই লাল মাটি এসে ওই ভদ্রলোকের আপাদ মস্তক ঢেকে গেল, অথচ বাড়িতে সুন্দর করে হোয়াইট ওয়াশ করা। বুঝতে পারলে? তখন উনি ওই মাটি টাটি ঝেড়ে হাত জোর করে আমার ঠাকুমার কাছে ক্ষমা চেয়ে বলল, বৌদি আমি আজকেই আপনার টাকা পাঠাবার ব্যবস্থা করছি, আমায় ক্ষমা করবেন, আমি মিথ্যে কথা বলেছি। তাই আমি এই দুটো ঘটনার দ্বারা প্রমাণ করলাম যে আত্মা, কিছু কিছু ক্ষেত্রে আত্মার উপস্থিতি থাকে, এবং আত্মা হয়তো কিছু আত্মা তারা হয়তো সেই না ফেরার দেশে হয়তো যেতে চান না। বুঝতে পারলে তো? তো আজকের এই আরো যে ছোট যেটা জানতে চাইছি, ঠিক আছে, সেটা হচ্ছে যে ওই যে বেহালার বাড়িটা রয়েছে যেখানে এতগুলো মৃত্যু হলো, যে মৃত্যুটা ছবিকে দিয়ে স্টার্ট হয়েছিল, একদম ছবি দাদাকে দিয়ে, তার মৃত্যুটা অস্বাভাবিক ছিল, আত্মহত্যা করে মারা যায়। কিন্তু তারপর প্রত্যেকে মৃত্যুর আগে যারা মারা গেছে তাদেরকে দেখতে পাওয়ার পর আরো মৃত্যু ঘটতো, আর মৃত্যুর আগে নিজেকেও যদি দেখতে পেতো তাহলেও তার মৃত্যু হতো। এটা কেন, কি মনে হয়, কি মানে কিসের জন্য হয়েছে, এটাই আমার প্রশ্নটা। এখন কিসের জন্য হয়েছে বলতে আমার যেটা মনে হয়েছে কি বলতো, এই যে ধরো আমার ঠাকুর দাদার ঘটনাটায় দুটো সন্তান অসহায়, তার তো এটা অ্যাক্সিডেন্ট একটা বলতে পারি, আমার ঠাকুর দাদার যে ডেথটা, কিন্তু ডাক্তার এসে বললো যে নর্মাল ডেথ, ইয়ে হয়েছে, সেরিব্রাল অ্যাটাক হয়েছে। তার যে অসহায় দুটো সন্তানের কাছে তাদের বাবার এইভাবে ফিরে আসা, যে এমন বললাম, এক্ষেত্রে আমার কৌস্তব মনে হয় যে ছবি দাদা যে মারা গিয়েছিল, বুঝতে পারলে তো, সে হয়তো এই বাড়ির মায়া, তার প্রিয়জনদের মায়া ত্যাগ করতে পারেনি। একটা বাড়ির ছোট্ট ছেলে, আদরের ছেলে, সে যে চলে গেছিল, সে হয়তো তার বাবা মা, তার ভাই বোনদের সাথে জড়িয়ে পড়িয়ে থাকতে চেয়েছিল। এই কারণেই হয়তো এই একটা করে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছিল, এটা আমার অ্যাজাম্পশন। বুঝতে পারলে তো? এটা আমার টেনে নিয়েছিল, এক এক করে টেনে নিয়েছিল, এটাই আমার মনে হয়। যেহেতু তখনকার দিনে দেখো, তখনকার দিনে তো আমরা একান্নবর্তী পরিবারে থাকতাম না, ম্যাক্সিমাম মানুষ একান্নবর্তী পরিবারে থাকতো, এবং একান্নবর্তী পরিবারের আমিও মেয়ে। আমি আজকে যখন নিউক্লিয়ার ভাবে রয়েছি, এই মানে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, এই নিয়ে আমার সংসার, আমি আজও কিন্তু সেই একান্নবর্তী পরিবারটাকে মিস করি। কাজেই এর যে টানটা আমার মনে হয় কোথাও ছবির মধ্যে রয়ে গিয়েছিল, ছবি দাদার মধ্যে, তাই হয়তো মারাত্মকভাবে শেষ হয়েছে, পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিল পুরো শেষ। আর দেখো, আমি ওই কারণেই কিন্তু বললাম যে কত আমার সব থেকে খারাপ লাগছে যেটা, ওই যে বোনটা ছিল, ঠিক আছে, ছোট বোনটা, গলার মাংস বেরালে খুবলে নিয়ে গিয়ে চলে গেল। এটা কি অদ্ভুত একটা ঘটনা না, কি অদ্ভুত আনন্যাচারাল একটা ডেথ। আমি তোমার শুরুতে বললাম না যে পতঙ্গভুক গাছ বা ফুল কেন বললাম, যেভাবে একটা একটা করে পোকামাকড় সেই দিকে এগিয়ে চলে, সেইভাবেই দেখো যেদিন যাকে যে সময় যার টাইম আসছে সেই সময় কিন্তু তার সাথে ও নিজে বসে দেখা দিয়ে যাচ্ছে, যে আমার সাথে যেন এবার যুক্ত হতে, মানে যুক্ত হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সোফিয়াদি এই ঘটনাটা শেয়ার করার জন্য। আমার সত্যি কথা বলতে এই ঘটনাটা বিশাল অদ্ভুত ঘটনা ছিল, প্রীতি মানে খুবই অদ্ভুত একটা ঘটনা। মানে এরকম ঘটনা কিউরিও ফাইটে তো আগে শেয়ার হয়ও নি, এভাবে শেয়ার হয়নি, অ্যান্ড খুবই মানে একটা অন্য ধরনের ঘটনা ছিল। আমি নিজেও মানে শুনে একটুখানি মানে হকচকিয়ে গেলাম। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কিউরিও ফাইটের কোনো ভিডিওর আপডেট আপনারা মিস না করেন।
তাহলে চলুন দেখা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটার এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।